একটি সাইকো হরর ফিল্ম, একটা হোস্টেল, অভিশপ্ত রুম, ৫ জন বান্ধবী যাদের একজন মারা যাওয়ার পর ওই ৪ জনের জীবনে অভিশাপ নেমে আসে। হোস্টেলের গণ্ডি পার হলেই মৃত্যু তাদের তাড়া করে। তারপর আসে এক নতুন মেয়ে যার রয়েছে ভয়ঙ্কর একটি অতীত। সে হোস্টেলে ওঠার পর থেকে তার জীবনে শুরু হয় নতুন এক যুদ্ধ। তার জীবনে ঘটতে থাকে অস্বাভাবিক কর্মকাণ্ড। প্রতি রাতে সে কারো অস্তিত্ব তার আশেপাশে টের পেত। এই ঘটনাগুলো তার জীবন বদলে দেয়। আর তখনই গল্পে প্রবেশ করে এক ভয়ঙ্কর চরিত্র, একজন তান্ত্রিক। তারপর কি হয়? প্রত্যেকটা ঘটনা একই সূত্রে গাঁথা। এই গল্পের একের পর এক টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েলম অফ মুভি। আজকে আমি এক্সপ্লেন করব 2025-এর অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ খফ সিজন 1। এই সিরিজে মোট 8টি এপিসোড আছে। আমি 2টি পার্টে গল্পটি এক্সপ্লেন করছি। ফার্স্ট পার্টের পর সেকেন্ড পার্টটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই হরর মুভির মতো মুভি আপনারা আগে কখনো দেখেননি। তাহলে গল্প শুরু করা যাক। এপিসোড 1-এর প্রথম সিনে আমরা দেখতে পাই অনু নামের একটি মেয়ে বাস থেকে নেমে তার হোস্টেলে যাচ্ছিল। হোস্টেলটা শহর থেকে অনেকটা দূরে, তাই হেঁটে যেতে হয়। যাওয়ার পথে কেউ তার উপর লেজার লাইট ফেলে। সে দ্রুত গার্ডকে ডাকে এবং হোস্টেলে ঢোকে। গার্ড তাকে লেট করে আসার জন্য কথা শোনায়। রুমে এসে চাবি বের করলে দেখে তার রুম খোলা। ভেতরে এসে দেখতে পায় তার হোস্টেলের 4 জন বান্ধবী রিমা, কুমল, নিকি ও লিনা বার্থডে সারপ্রাইজ নিয়ে তাকে চমকে দেয়। তারা সবাই সেলিব্রেট করতে থাকে। অনু বলে, আজ আমার গার্ডের সাথে কথা কাটাকাটি হয়েছে। তারা জিজ্ঞেস করে, তুই কি হোস্টেল সুপারকে বিচার দিয়েছিস? অনু বলে, এই টাইমে কীভাবে দিব? তিনি হয়তো ওনার বান্ধবীকে নিয়ে ব্যস্ত। লিনা বলে, সে যাই হোক, তুই লেট করে এসেছিস, যেটা ঠিক নয়। অনু তখন ব্যাগ থেকে একটি চাবি বের করে এবং তাদের জানায় খুব তাড়াতাড়ি তারা অন্য ফ্ল্যাটে শিফট হয়ে যাবে এবং তারা এও প্ল্যান করে নিউ ইয়ার পার্টিটা সেখানেই করবে। রিমা জানায় সে হোস্টেল ছেড়ে কোথাও যাবে না, কারণ এখানে সিকিউরিটি, সেফটি সব কিছু আছে। রাতে অনু নিকিকে বলে, আমি এই হোস্টেল থেকে বের হতে চাই। প্রতিদিন হোস্টেলে আসার পথে মনে হয় কেউ আমাকে ফলো করছে, কেউ আমার জন্য হোস্টেলের বাইরে অপেক্ষা করছে। আমার যেভাবেই হোক এই হোস্টেল থেকে বের হতে হবে। এর পরের সিনে আমরা 6 মাস পরের ঘটনা দেখতে পাই। মধু নামের একটি মেয়ে গোয়ালিয়র শহর থেকে দিল্লিতে আসে। ট্রেন থেকে নামার পর তার বয়ফ্রেন্ড অরুণ তাকে নিয়ে তার মেসে যায়। সেখানে তাদের বন্ধুরাও থাকে। মধুকে তারা চা খাওয়ায় এবং মধু বলে, সরি, আমি আপনাদের এখানে এসে ডিস্টার্ব করছি। তারা বলে, কোনো অসুবিধা নেই। পরের দিন মধু অরুণের সাথে জব ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ শেষ হলে বেলা নামের একটি মেয়েকে আমরা দেখি যে মধুকে জবটি পেতে হেল্প করবে। বেলা জানায় সে মধুর থাকার জন্য একটা হোস্টেল দেখেছে এবং সেখানে মধুর কোনো অসুবিধা হবে না, কারণ তার ফিয়ন্সে নকুলের সে জায়গাটা চেনাশোনা আছে, যদিও শহর থেকে অনেকটা দূরে হবে। তখন সেখানে নকুল বেলার সাথে দেখা করতে আসলে মধু ছেলেটাকে দেখে অনেক চেনা চেনা মনে হয়। তারপর অরুণের সাথে সে সেই হোস্টেল দেখতে যায়। হোস্টেল সুপার গ্রেসি বলে, এখানে থাকতে গেলে তোমাকে লোকাল গার্ডিয়ান এবং জব পেপারস জমা দিতে হবে। মধু তখন রুম দেখতে চায়। গ্রেসি তাকে জানায় শুধু 3 তলায় একটি রুম খালি আছে, রুম নাম্বার 333। রুমে ঢোকার পর গ্রেসি তাকে একটি ট্রাঙ্ক দেখিয়ে বলে, আগে যে মেয়েটাই রুমে থাকতো এটি তার, তুমি চাইলে আমি সরিয়ে নেব। মধু বলে, কোনো অসুবিধা নেই, থাকুক সেটা। মধু পুরো রুমটা ভালো করে দেখে এবং তার পছন্দ হয়ে যায়। অরুণের হোস্টেলের পরিবেশটা ভালো না লাগলেও মধুর রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। তারপর অরুণ তাকে একজন পরিচিত ডাক্তার শার্লির বাসায় নিয়ে আসে, যিনি একজন সাইকিয়াট্রিস্ট। তিনি মধুর লোকাল গার্ডিয়ান হিসেবে ডকুমেন্টস বানিয়ে দেবেন। মধু রুমের বাইরে অপেক্ষা করলে তখন ডক্টরের মেয়ে কিয়ারা সেখানে আসে এবং মধুর সাথে পরিচিত হয়। ডক্টর মধুকে পেপারস দেওয়ার সময় বলে, তুমি ফ্রি থাকলে আমার এখানে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে পারো, যেহেতু আমি ক্লিনিক বাড়িতেই শিফট করে ফেলেছি। ওদিকে রাতে হোস্টেলে 3টি মেয়ে লুকিয়ে ওই 333 নাম্বার রুমে ঢুকে এবং ওজাবুট নিয়ে অনুকে ডাকতে থাকে, যে আগে এই রুমটিতে থাকতো। তখন দরজা ধাক্কার আওয়াজ পেলে তাদের একজন দরজা খুলে দেখে সেখানে লিনা। লিনা তাদের এই রুম থেকে চলে যাওয়ার জন্য বলে। তারা তখন তার কথা না শুনে দরজা লাগিয়ে দেয়। ঠিক তখনই মোমবাতিগুলো নিভে গেলে তারা ভয় পেয়ে যায়। লিনা বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। তারা দরজায় ধাক্কাতে শুরু করে। মেয়েদের চেঁচামেচিতে ওইদিকে গ্রেসি অতিষ্ঠ হয়ে যায়। তার বান্ধবী শুভাকে বলে, মেয়েরা এই রুমটা নিয়ে বাড়াবাড়ি করছে। শুভা জিজ্ঞেস করে, রুমটা এখনো খালি আছে নাকি? গ্রেসি বলে, মেয়েরা এই রুমে কাউকে উঠতে দেয় না, টিকতেও দেয় না,
কালকে নতুন একজন আসবে। তারপর সে শোভাকে তার ছেলে জীবার কথা জিজ্ঞেস করে তার কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। শোভা জানায় অনেক কষ্টে তাকে জেল থেকে বের করে এনেছিল, কিন্তু এখন কোথায় চলে গেছে সে জানে না। তখন গ্রেসি বলে, তোমার ছেলের বন্ধু যে জেলে ছিল তার সাথে তাকে জিজ্ঞেস করে দেখো সে কোনো খোঁজ দিতে পারে কিনা। পরের দিন সকালে গ্রেসি রিমা ও কোমলের রুমে যায় এবং রিমাকে বলে তার স্বামীর সাথে সে কথা বলেছে, সে এখান থেকে যেন চলে যায়। রিমা জানায় সে এখান থেকে কোথাও যাবে না। গ্রেসি তখন বলে, তুমি 8 মাসের প্রেগনেন্ট, তাই এখানে থাকা আমি এলাও করব না। গ্রেসি সবাইকে জানিয়ে দেয় নতুন একটি মেয়ে ওই রুমে উঠবে, তারা যেন কোনো ঝামেলা না করে। কমল বলে, ম্যাম প্লিজ ওই রুমটা খুলবেন না। গ্রেসি বলে, এসব ফালতু কথা আমি শুনতে চাই না। লিনা বলে, ওই রুমে কিছু একটা আছে। গ্রেসি তখন তাদের ওয়ার্নিং দেয় যে এসব কথা আর বলতে শুনলে হোস্টেল থেকে তাদের বের করে দেবে। ওদিকে অরুণ মধুকে হোস্টেল পৌঁছে দেয়। রুমে এসে মধু ট্রাঙ্কটার উপর ব্যাগ রাখলে ব্যাগটা তখন নিচে পড়ে যায়। তখন মধু দেখতে পায় ট্রাঙ্কটা তালা দেওয়া। এই ট্রাঙ্কটার বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। ওইদিকে শোভা তার ছেলে জীবার বন্ধু বাবনের সাথে দেখা করে। বাবন তখন অ্যারেস্টেড ছিল। শোভা তাকে জীবার বিষয়ে জিজ্ঞাসা করে। বাবন জানায় সে প্রায় 1 মাসের মধ্যে জীবাকে দেখেনি। শোভা জিজ্ঞেস করে, জীবা আর তুই মিলে কোথায় কাজ করতিস? তখন সে একটি তান্ত্রিকের কথা বলে যার জন্য তারা কাজ করত। পরের সিনে আমরা সেই তান্ত্রিককে দেখতে পাই যে মানুষের বিভিন্ন সমস্যার চিকিৎসা করে। একটি লোক তার কাছে আসে এবং বলে যে তার দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করতে পারছে না, ঝামেলা লেগেই থাকে। তান্ত্রিক বলে, এইসব আপনার প্রথম স্ত্রীর জন্য। লোকটি বলে, আমার প্রথম স্ত্রী তো মারা গেছে। তান্ত্রিক বলে, মরে গিয়েও সে আপনার উপর তার নজর দিচ্ছে, আপনাকে বিষ দিচ্ছে। তান্ত্রিক তখন উঠে গিয়ে একটি বিচ্ছুক এবং কিছু লতাপাতা ছেঁচে কিছু একটা বানিয়ে লোকটিকে খেতে দেয়। যাওয়ার সময় লোকটি বলে তার এখন অনেকটা ভালো ফিল হচ্ছে এবং সে বাবনকে জেল থেকে ছাড়িয়ে আনবে। একটু পরে শোভা তান্ত্রিকটির কাছে আসে এবং জীবার ছবি দেখিয়ে বলে, বাবন আর জীবা আপনার এখানে কি কাজ করত? তান্ত্রিক বলে তার ঔষধের জন্য কিছু উপকরণ তারা জোগাড় করে দিত, কিন্তু সে নাকি জীবাকে কয়েক মাস থেকে দেখছে না। জীবা না থাকায় তার কাজে অনেক সমস্যা হচ্ছে, তার নিজের কাজের উপকরণগুলো নিজেকেই জোগাড় করতে হচ্ছে। শোভা জানায় জীবা তার ছেলে এবং জানতে চায় তান্ত্রিক এখানে কি ধরনের চিকিৎসা দেয়। তান্ত্রিক জানায় শারীরিক সমস্যা থেকে আত্মা অবধি সবকিছু। তারপর শোভাকে সে তার ভিজিট কার্ড দেয়। শোভা সেটা নিয়ে চলে যায়। সন্ধ্যায় মধু রিমাদের রুমে পরিচিত হতে আসলে রিমা তাকে বলে, তুমি ওই রুমে উঠেছ তাই না? ওই রুমে যে মেয়েটা থাকতো সে সেখান থেকে বের হতে পারেনি, তুমিও পালিয়ে যাও। তখন লিনা এসেও তাকে ধমক দিয়ে বলে চলে যেতে। মধু তার রুমে এসে দরজা লাগিয়ে দেয়। রুমে থাকা আয়নাটি সে দেখে। পরের দিন সে তার নতুন জবে জয়েন করে। লাঞ্চ টাইমে সে বেলার কাছ থেকে নকুলের বাড়ি গোয়ালিয়র শহরে নাকি সেটা জানতে চায়। বেলা জানায় নকুল দিল্লিরই ছেলে। রাতে এসে সে নকুলের সোশ্যাল মিডিয়া চেক করে। তখনই দরজায় ভীষণ আওয়াজ হয়। মধু দরজা খুলে কাউকে দেখতে পায় না। রুমে আসার পর আবার দরজায় শব্দ হয়। তখন সে দরজা খুললে রিমা তাকে জিজ্ঞেস করে, রুমে কি তোমার সাথে কেউ আছে? মধু বলে, এসবে আমি ভয় পাই না। রিমা বলে, এখনো তো কিছুই শুরু হয়নি, যখন হবে তখন পালাতেও পারবে না। মধু বলে, তোমাদের যা ইচ্ছা করে নাও, আমি এখান থেকে কোথাও যাব না বলে সে দরজা লাগিয়ে দেয়। রাতে সে স্বপ্ন দেখে তার সাথে ঘটে যাওয়া 1.5 বছর আগের একটা ঘটনা, যেখানে 3টি ছেলে তার উপর হামলা করে। ছেলেদের মধ্যে একজন তার মুখ টিপে ধরলে বাকি ছেলেরা তাকে নকুল ভাইয়া বলে ডাকে। তখনই মধুর ঘুম ভেঙে যায় এবং নকুল ভাইয়া বলে ডাকটা তার মনে আসতে থাকে। এপিসোড 2 এর শুরুতে আমরা 1.5 বছর আগের ঘটনা দেখতে পাই। কলেজের ফেয়ারওয়েলে মধু সেজেগুজে স্টেজে গিয়ে কবিতা পারফর্ম করে। তারপর সে অরুণের সাথে কথা বলছিল। ঠিক সেই সময় 3টি ছেলে তাদের উপর হামলা করে। তাদের মধ্যে একজন মধুকে টেনে পাশের রুমে নিয়ে যায়। এর পরের সিন বর্তমান। মধু নকুলের অফিসে যায়। সেখানে সে নকুলের পার্মানেন্ট অ্যাড্রেস সম্পর্কে জানতে চায়। ঠিক সেই সময় অফিসে নকুল চলে আসলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। নকুল তাকে পেছন পেছন ডাকলেও সে সাড়া দেয় না। ওদিকে লিনা একটা আপেল খাচ্ছিল। তার গলায় একটা ক্ষত। খাওয়ার সময় বমি আসলে সে দৌড়ে বাথরুমে যায়। তার প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয়। গ্রেসি হোস্টেলের গ্যারেজে থাকা গাড়িটি চেক করার জন্য বাইরে বের করে। তখন শোভা এসে তাকে জিজ্ঞেস করে এই গাড়ি কেন বের করেছে। গ্রেসি জানায় হঠাৎ মেয়েদের ইমার্জেন্সি কোনো দরকার লাগতে পারে এবং ওইদিকে রিমাও প্রেগনেন্ট, কখন তাকে হসপিটাল নিতে হবে বলা যায় না। সেই সময় তারা গাড়িতে একটি বাজে গন্ধ পায়। গ্রেসি ভাবে হয়তো কোনো ইঁদুর টিঁদুর মারা গিয়েছে। তারা গাড়ি পরিষ্কার করতে নিয়ে আসে।
কথায় কথায় শুভা বলে হোস্টেলের ওই রুমটাতে হয়তো কিছু আছে। গ্রেসি বলে এইসব মেয়েদের ফালতু ধারণা, বান্ধবী মারা গেছে তখন থেকেই তাদের এসব শুরু। এইসব অন্ধবিশ্বাসের আগে গ্রামে প্রচলন ছিল, এখন দেখছি শহরের মেয়েরাও শুরু করেছে। শুভা বলে কিছু একটা করা দরকার, তুই ওই তান্ত্রিকের সাথে একবার দেখা কর, দেখ কিছু হয় কিনা। ওইদিকে মধু অফিসের কাজ শেষ করে ডক্টর শার্লির বাসায় পার্ট টাইম জব শুরু করে। শার্লি তাকে একটি পোস্টার লাগাতে বলে। মধু দেখে ভিকটিমদের নিয়ে আগামী সপ্তাহে একটি সেমিনার হবে। কিছু সময় পর শার্লির মেয়ে কিয়ারার সাথে মধু হরর ফিল্ম দেখে। মধু বলে আগে এইসব মুভি আমি ভয়ে দেখতে পারতাম না। কিয়ারা তাকে বলে ভয় আমাদের সতর্ক হতে সাহায্য করে, আমাদের সব সময় সজাগ রাখে। মধু বলে ঠিক বলেছ, আমি এটা মনে রাখব। যাওয়ার সময় মধু শার্লিকে বলে আপনাকে কিছু বলার ছিল। আমি যে হোস্টেলের রুমে উঠেছি সেই রুমে আগে যে মেয়েটি থাকতো সে মারা গিয়েছে। তার 4 জন বান্ধবী এই রুমটাতে কাউকে থাকতে দিতে চায় না। সব থেকে অবাক হচ্ছে তারা 4 জন হোস্টেল থেকে কোথাও বের হয় না। একজন প্রেগনেন্ট থাকা সত্ত্বেও সে হোস্টেলে পড়ে আছে। তারা গেটও ক্রস করে না কোনোভাবে। শার্লি তাকে সান্ত্বনা দিয়ে বলে তারা হয়তো কোনো ট্রমাতে আছে, যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। ওদিকে গ্রেসি তাদের 4 জনকে ডেকে তান্ত্রিকের আসার কথা জানায়। তারা প্রথমে রাজি হয় না। গ্রেসি বলে তোমরা কি চাও না এখান থেকে বের হতে? একবার আসুক, হয়তো তার দ্বারা তোমাদের কোনো সাহায্য হতে পারে। কিছু সময় পর তান্ত্রিক হোস্টেলে আসে। গ্রেসি তাকে উপরে নিয়ে যায় আর বলে এই 333 নাম্বার রুম নিয়ে মেয়েদের অনেক কমপ্লেইন। তান্ত্রিক ওই রুমে ঢুকে এবং আশেপাশে ভালো করে দেখতে থাকে। তখন জানলা দিয়ে জোরে বাতাস আসলে গ্রেসি গিয়ে জানলা বন্ধ করে দেয়। তান্ত্রিক মধুর ছবি দেখে বলে এই মেয়েটি এখানে থাকতে পারবে না, রুমটা খালি করতে হবে। এখানে কেউ আছে যে প্রতিশোধের আগুনে জ্বলছে এবং তাকে শেষ করে দেবে। গ্রেসি বলে আপনি কি বলতে চাইছেন যে মেয়েটা মারা গেছে তার আত্মা এখানে আছে? তাহলে শুনুন, মেয়েটার মৃত্যু রোড অ্যাক্সিডেন্টে হয়েছিল, এই রুমে হয়নি। আপনি এখন যেতে পারেন। তান্ত্রিক ওই 4 জন মেয়েকে বলে আপনারা বাইরে বের হতে পারেন না, তাই না? কেউ আপনাদের আটকায়। গ্রেসি তখন তাকে ধমক দেয়। তান্ত্রিক যাওয়ার সময় বলে যায় এখানে ভয়ানক কিছু ঘটেছে, সবার বিপদ আছে, বিশেষ করে ওই রুমে যে মেয়েটা থাকছে তার উপর। কাজ শেষে ফেরার পরে মধু ফ্রেশ হতে যায়। ঠিক তখনই সে রুমে কিছু একটা ফিল করে। অরুণের কল আসলে সে রেডি হয়ে যাওয়ার সময় আয়নাতে আমরা ভয়ঙ্কর কাউকে দেখতে পাই। রাতে লিনা কুকুরকে খাবার দিতে বের হয়। তখন গেটের কাছে ওই তান্ত্রিক আসে। লিনাকে বলে আমি জানি আপনাদের আমাকে প্রয়োজন। কেউ একজনের রাগ আর ঘৃণা আপনাদের উপরে বিষের মতো ছড়িয়ে আছে। ঠিক তখনই গেট খুলে যায়। তান্ত্রিক বলে আসুন বাইরে, ভয় নেই। লিনা তখন 1 পা 2 পা করে গেট ক্রস করে এগোতে থাকলে হঠাৎ তার গলায় কেউ চেপে ধরে। সে আবার গেটের ভেতরে চলে আসে। তান্ত্রিক তখন তাকে একটি শিশি দিয়ে বলে এটা আপনাদের বাঁচাতে পারে, আপনি আমাকে বিশ্বাস করুন, আপনার কলের অপেক্ষা করব। এই বলে তান্ত্রিক চলে যায়। ওদিকে মধু অরুণের সাথে ডিনার করতে আসে। অরুণ তাকে বলে হোস্টেলটা তোমার জন্য সেফ না। মধু হেসে বলে কত মেয়ে তো থাকছে সেখানে। অরুণ বলে সব মেয়ে আর তুমি এক না। মধু সেটা শুনে কেঁদে বেরিয়ে যায়। অরুণ পেছন পেছন আসলে মধু বলে আমাদের আর একসাথে থাকা উচিত নয়, আমার সাথে থাকতে তোমার গিল্টি ফিল হয় তাই না? আমি জানি সব মেয়েদের সাথে আমার পার্থক্যটা ঠিক কোথায়। অরুণ তাকে জোরপূর্বক তার বাসায় নিয়ে আসে। মধু কাঁদতে থাকলে অরুণ বলে তোমার সাথে হয়ে যাওয়া সেই ভয়ানক ঘটনা আজও আমার মনে পড়ে, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরের দিন গ্রেসি শোভার বাড়িতে আসে। শোভা বলে 6 মাস ধরে ছেলেটার কোনো খোঁজ পাচ্ছি না, নিশ্চয়ই ওই তান্ত্রিকের কাছে এমন কোনো কাজ করত যা আমাকে বলার সাহস তার ছিল না। কথা বলতে বলতে তারা খেয়াল করে রান্নাঘরে পিঁপড়ার লাইন। গ্রেসি তখন পিঁপড়ের ওষুধ দিতে গেলে দেখে রান্নাঘরের একটি টাইলস খোলা। সেখানে হাত দিয়ে শোভা একটি বক্স বার করে। সেখানে একটি শিশি ও 1 পায়ে নুপুর পায়। গ্রেসি টর্চ দিয়ে দেখে ভেতরে একটি জারে বিচ্ছুক রয়েছে। সেখানেই পিঁপড়েগুলো লাইন বেঁধেছিল। ওইদিকে তান্ত্রিকের বাড়ির সামনে একটি ছোট মেয়ে বল নিয়ে খেলছিল। তান্ত্রিক তাকে ডাকতে থাকে। মেয়েটি তান্ত্রিকের ডাকে বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটির মা মেয়েটিকে খুঁজতে বের হলে তান্ত্রিকের বাড়িতে মেয়েটির বল দেখে বাড়িতে ঢোকে এবং মেয়েকে ডাকতে থাকে। তখন উপর থেকে আওয়াজ আসলে মহিলাটি উপরে যায় এবং তখনই মহিলাটির চিৎকার আমরা শুনতে পাই। লিনা প্রতিদিনের মতো আপেল খাওয়ার সময় তার গলার ক্ষত অনুভব করে, যেটা আগের মতোই যন্ত্রণা দেয়।
সকালে মধু ডক্টর শার্লির বাসায় আসে ওনার সেই সেমিনারে। সে বলতে শুরু করে 1 বছর আগের সেই কাহিনী। কলেজের অনুষ্ঠান শেষে অরুণ ও মধু একান্তে সময় কাটাতে গেলে তাদের তখন 3টি ছেলে আক্রমণ করে। অরুণকে দুজন মিলে মারতে থাকে এবং অন্যজন তাকে পাশের রুমে নিয়ে নির্যাতন করে। ছেলেদের মুখে মাস্ক থাকায় মধু তাদের চিনতে পারেনি। মধুর ভাই ও বাবা অনেক স্ট্রিক্ট থাকার কারণে মধু তার পরিবারকে এই ব্যাপারে কিছুই জানায়নি। শার্লি জিজ্ঞেস করে তারা কি মধুর চেনা পরিচিত কেউ ছিল। মধু বলে তাদের মধ্যে একজন আমার নাম জানত। মধু বলে সে যখন স্কুলে পড়তো একটি ছেলে লুকিয়ে তার জন্য গিফট চকলেট পাঠাতো, কখনো সামনে আসতো না। মধু ছেলেটিকে রিজেক্ট করলে ছেলেটি তার রক্ত দিয়ে একদিন একটি চিঠি পাঠায়। এখানে লেখা ছিল মধু তার ফায়দা নিয়েছে, কিন্তু মধু ছেলেটিকে আজও চিনে না। মধু শার্লিকে বলে আমার মনে হয় সেই ছেলেটিও থাকতে পারে। শার্লি বলে তোমার বিষয়টা নিয়ে আওয়াজ তোলা উচিত, কারণ তুমি যত জিনিসটা তোমার মধ্যে চাপাতে চাইবে সেটি যন্ত্রণা হয়ে ততটাই ফিরে আসবে। মধু বলে আমি চাই না সবাই সেটা জানুক। তারপর মধু সেখান থেকে বেরিয়ে নকুলের বাড়ির অ্যাড্রেস অনুযায়ী তার বাড়ির সামনে চলে যায়। সেখানে হুট করে নকুল চলে আসে। ও হ্যাঁ, নেক্সট গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 3 নম্বর এপিসোডের প্রথম সিনে আমরা দীপা নামের একটি মেয়েকে দেখি। জিবা তাকে বাবনের দোকান থেকে নূপুর কিনে দেয়। সেই সময় তান্ত্রিক জিবাকে কল করে। জিবা দীপা ও তার দাদুকে নিয়ে তান্ত্রিকের বাড়িতে আসে এবং দীপাকে বলে কিছু সময় অপেক্ষা করার জন্য। মেয়েটি বাড়ির ভেতরে এসে দেখে অনেক অন্ধকার। কৌতূহল নিয়ে সে বাড়িতে ঘুরতে থাকে। হঠাৎ কিছু একটা দেখে ভয় পেয়ে সে বাড়ি থেকে বের হতে চায়, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। ঠিক সেই সময় আমরা পেছনে তান্ত্রিককে দাঁড়িয়ে থাকতে দেখি। পরের সিন বর্তমানে আসে। নকুল মধুকে তার বাড়ির ভেতরে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে সেদিন মধু কেন তার অফিসে গিয়েছিল এবং তার গোয়ালিয়র শহরের অ্যাড্রেস জানতে চেয়েছিল। নকুল বলে আমি তো দিল্লিতে থাকি, কেন আপনার মনে হয় যে আমি গোয়ালিয়র থেকে এসেছি? তখন মধুর মাথায় সেই ভয়ানক রাতের কিছু দৃশ্য আসতে থাকে। সে উত্তেজিত হয়ে নকুলকে বলে তুমি আমাকে চিনো এবং তুমি গোয়ালিয়র থেকেই এখানে এসেছো। নকুল বলে আপনি কি বলতে চাইছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ আপনি শান্ত হন। তখনই পাশের রুম থেকে কিছু একটার আওয়াজ হলে নকুল উঠে সেদিকে যায়। মধু দেখে নকুলের বাবা অসুস্থ এবং নকুল তার সেবা করছে। পরে মধু নকুলকে বলে তুমি স্কুলে আমার পিছে আসতে, তাই না? নকুল বলে আমি আপনাকে চিনি না, আমি কখনোই গোয়ালিয়র যাইনি। মধু বলে সেদিন রাতে ছেলেগুলো তোমার নাম ধরেই ডাকছিল। নকুল বলে আমি বেলার কাছে শুনেছি তোমার অতীত নিয়ে, কিন্তু তুমি কেন আমাকে জড়াচ্ছ? আমার নামটা কখন মাথায় এসেছে? আমার সাথে দেখা হওয়ার পরে? মধু কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। হোস্টেলে এসে মধু এনি ও রোজার রুমে পরিচিত হতে আসে। লাঞ্চ করার টাইমে রোজা মধুকে বলে অনু ওই 4 জন মেয়ের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তাদের 5 জনের খুব জমজমাট গ্রুপ ছিল, কিন্তু অনু মারা যাওয়ার পরেই তারা 4 জন গুটিয়ে গেছে। হোস্টেল সুপারকে তাদের নামে নালিশ দিয়ে কোনো লাভ হবে না, তার থেকে তুমি তাদের থেকে সাবধান থেকো। ওইদিকে শুভা আবার তান্ত্রিকের বাড়িতে যায়। তান্ত্রিক সেই সময় একটি মহিলা রোগীকে কিছু একটা খাইয়ে দেয় এবং মেয়েটির হাতে চাপ দিয়ে বলে আপনার সময় আর বেশি বাকি নেই। শুভা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছিল। তারপর তান্ত্রিকের কাছে গিয়ে তার বাড়িতে পাওয়া সেই বিচ্ছুকটিকে দেখায় এবং বলে ভালোই তো ব্যবসা জমিয়েছেন, লোকেদের ঠকাচ্ছেন। তান্ত্রিক বলে আমি ঠকাচ্ছি কিনা তা আমার কাছে আসা লোকেদের থেকে জেনে নেবেন। শোভা বলে ভালোই ভালোই বলুন, জিবাকে আপনি কোথায় পাঠিয়েছেন? তান্ত্রিক জানায় সে জিবাকে কোথাও পাঠায়নি। শোভা বেরিয়ে যাওয়ার সময় রাস্তায় সেই রোগী মহিলাকে দেখতে পায়। জিজ্ঞাসাবাদ করলে মহিলাটি জানায় হসপিটালে অনেকবার চিকিৎসা করানোর পর সে এই তান্ত্রিকের কাছে এসেছে। শোভা মহিলাটির হাতে একটি চিহ্ন লক্ষ্য করে। তাকে জিজ্ঞেস করায় তার স্বামী বলে তান্ত্রিক বাবা এই চিহ্ন থেকে মাঝে মাঝে রক্ত বের করেন পরীক্ষার জন্য। শোভা তখনই হাতের একটি ছবি তুলে নেয়। তারপর শোভা পুলিশ স্টেশনে আসলে ইন্সপেক্টর তাকে জানায় তার ছেলে জিবাকে পালিয়ে যাওয়া আসামি ঘোষণা করা হয়েছে। যেহেতু শোভা একজন কনস্টেবল তাই এটা তার জন্য লজ্জাজনক। শোভা ইন্সপেক্টরকে জানায় কয়েকদিন আগের সিরিয়াল কিলিং নিয়ে কেসটা সে দেখতে চায়, যেখানে প্রত্যেকটা ভিকটিম মেয়ে ছিল এবং তাদের হাতে একটি চিহ্ন ছিল। পুলিশ সম্মতি দিলে একজন কনস্টেবল তাকে ফাইল খুঁজে দেয় এবং বলে আমাদের এখানে একটাই লাশ মিলেছিল। সেই ফাইলে আমরা দীপার ছবি দেখি, যাকে জিবা তান্ত্রিকের বাড়ি রেখে এসেছিল। ওইদিকে তান্ত্রিক সেই ছোট মেয়েটির মায়ের অজ্ঞান করে রাখা বডির কাছে আসে এবং তার হাতে ওই চিহ্নটা আঁকে এবং ছুরি দিয়ে গলার এক সাইড কেটে দেয় এবং একটি বিচ্ছুককে থেতলে খেয়ে নেয় এবং নিজের মনে মনে বলতে থাকে মেয়েটা এখনো বেঁচে আছে, তার আত্মা অনেক শক্তিশালী।
আমি এদিকে দিন দিন দুর্বল হচ্ছি। মৃত্যু আমাকে কাছে ডাকছে। বেঁচে থাকার জন্য মেয়েটার আত্মাকে আমার কাবু করতে হবে। আসলে তান্ত্রিকটি কালো জাদুর দ্বারা নিজের আয়ু বাড়াতে চাইছিল। ঠিক সেই সময় মেয়েটির শ্বাস বন্ধ হয়ে যায়। তান্ত্রিক ডাকলেও জবাব দেয় না। তখন সেখানে বাবন আসলে তান্ত্রিক বলে, মেয়েটির আত্মাকে আমি কাবু করতে পারিনি, আমার নতুন কোনো মেয়ে লাগবে। বাবন তখন রেগে বলে, আমি তোমার জন্য আর মেয়ে জোগাড় করতে পারবো না, লাশও গুম করতে পারবো না, অন্য কাউকে তুমি খুঁজে নিও। যাওয়ার সময় বলে যায় তান্ত্রিকের মোবাইলে কোনো একটা হোস্টেল থেকে বারবার কল আসছে। পরের দিন মধুর রুমে রোজা ব্লেন্ডার মেশিন নিয়ে আসে ব্লেন্ড করার জন্য। হুট করে সেখানে বিদ্যুৎ সার্কিটে প্রবলেম হয় এবং রোজার আঙুল ব্লেন্ডারে কেটে যায়। ওইদিকে শুভা দীপার পরিবারের সাথে দেখা করে। তারা জানায় দীপার দাদু তান্ত্রিকের কাছে চিকিৎসা করার জন্য দীপাকে নিয়ে শহরে এসেছিল। এরপর থেকে দীপার কোনো খোঁজ তারা পায়নি। শুভা জানতে চায় তান্ত্রিকের খবর দীপার দাদুকে কে দিয়েছিল। দীপার মা বলে একটি ছেলে আসতো রোজ ঔষধ নিয়ে, সেই তাদের খবর দেয়। শুভা তখন জিবার ছবি দেখালে তারা বলে এই ছেলেটি দীপা আর তার দাদুকে চিকিৎসার নাম করে নিয়ে গিয়েছিল। ওইদিকে লীনা ও তার বান্ধবীরা মিলে তান্ত্রিককে হোস্টেলে নিয়ে আসে। তান্ত্রিক এইবার রুমে ঢুকে ছাদের দিকে লক্ষ্য করে বলে, উপরে কি ঘটেছিল? রিমা বলে, এইসব না জিজ্ঞেস করে আমরা কিভাবে এখান থেকে বের হব সেটা বলুন। কোমল জানায়, আমাদের কাছে কিন্তু টাকা নেই। তান্ত্রিক বলে, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, শুধু আমার একটা জিনিসই চাই, এই রুমে যে মেয়েটি থাকছে তাকে আমার কাছে পাঠিয়ে দিন। লীনা কারণ জানতে চাইলে তান্ত্রিক বলে, সেটা আমার ব্যাপার। পেছন থেকে নিকি বলে, কখনোই না। ঠিক তখনই মাথার উপরে থাকা সিলিং ফ্যান নড়তে থাকে এবং ট্রাঙ্ক থেকে আওয়াজ বের হয়। দরজাটি প্রকাণ্ড শব্দে বন্ধ হয়ে যায়। তারা চারজন বাইরে সরে আসে। লীনা বাইরে থেকে তান্ত্রিককে ডেকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? তান্ত্রিক ভেতরে আয়নায় তার পিছনে ভয়ানক এক মূর্তি দেখতে পায়, যেটা তার গলা চেপে ধরে শূন্যে তুলতে থাকে। ঠিক সেই সময় গ্রেসি এসে দরজা খুলে। তান্ত্রিককে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার হোস্টেলে কি করছো? এক্ষুনি বেরিয়ে যাও। তান্ত্রিকের পেছন পেছন লীনা ডেকে বলে, আপনি আমাদের বলে যান রুমটিতে কি আছে। রিমা প্রেগনেন্ট, এখান থেকে বের হতে না পারলে বেচারি মারা যাবে। তান্ত্রিক বলে, একটি মাত্র উপায়ই আছে, ওই মেয়েটাকে মিডিয়াম বানাতে হবে। আপনাদের বোঝার স্বার্থে বলে দিই, হরর গল্প বা মুভিতে মিডিয়াম মানে হচ্ছে যে ব্যক্তি আত্মা, ভূত বা প্যারানর্মাল ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করতে পারে। ব্যাক টু দ্য স্টোরি। লীনা বলে, আমাদের কারণে কি মেয়েটাকে কষ্ট দিতে হবে? তান্ত্রিক বলে, আপনি সেটা করতে না চাইলে আপনাদের রাস্তা আপনারা দেখতে পারেন। লীনা তখন রাজি হয়ে যায় এবং জানতে চায় কি করতে হবে। তান্ত্রিক বলে, আপনাকে যে ঔষধটা দিয়েছিলাম, যখন সেই ঔষধের ফলে মেয়েটি আয়নায় তার জায়গায় অন্য কারো ছায়া দেখতে পাবে, ভয় যখন তার শরীরে অসুস্থতা হয়ে ঘুরে বেড়াবে, তখন তাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। শুভা ওদিকে দেখে দীপার ফাইলের ছবিতে দীপার এক পায়ের থাকা নূপুরের সাথে তার বাড়িতে পাওয়া সেই নূপুর মিলে যায়। মধু রুমে আসার পর রিমা মধুর সাথে দেখা করতে আসে। মধু তাকে ভেতরে এসে বসতে বলে। কমল তখন 2 কাপ চা নিয়ে আসে। একটি কাপ রিমাকে দিয়ে অপরটি সে মধুকে দেয় এবং মধুকে বলে, রাগ করো না, আমাদের শান্তির জন্য আজকে আমরা রুমটা পরিষ্কার করেছি। রিমা বলে, আজকে একজন তান্ত্রিক এসেছিলেন, উনি যাওয়ার পর থেকেই আমাদের সব কিছু আগের মতো মনে হচ্ছে। মধু চায়ে চুমুক দিয়ে একটা বিদঘুটে টেস্ট পায়, তাও সে কিছু মনে না করে খেয়ে নেয়। সন্ধ্যায় অরুণের সাথে মধু বেলা ও নকুলের এঙ্গেজমেন্ট পার্টিতে যায়। সেখানে বেলা ও অরুণ তাদের জন্য ড্রিঙ্কস আনতে গেলে মধু নকুলকে ওই দিনের জন্য সরি বলে। নকুল বলে, আরে অসুবিধা নেই, এইসব ভুলে এনজয় করো। তারা সবাই পার্টি এনজয় করতে থাকে। এক ফাঁকে অরুণ মধুর কাছাকাছি আসতে চাইলে মধু তাকে বাধা দেয়। অরুণ বলে, তুমি ঠিকই বলেছিলে, আমরা একসাথে থাকলে কখনোই ওই ইনসিডেন্ট ভুলতে পারবো না। মধু বলে, তুমি ড্রিঙ্কস করে ফেলেছো, তাই এইসব ভাবছো। অরুণ বলে, তোমার মনে আছে কলেজ ইভেন্টের আগের দিন তুমি আমাকে একটি ছবি পাঠিয়েছিলে? আমি আমার এক বন্ধুকে ছবিটা পাঠিয়ে বলেছিলাম, দেখ আমার গার্লফ্রেন্ড, আমরা কালকে ইভেন্টের পর ডেটে যাব। ওই বন্ধুটি তোমার সেই ছবি এবং আমার মেসেজটা ফ্রেন্ডস গ্রুপে ফরওয়ার্ড করে দেয়, যার কারণে সবাই জেনে যায় ওই দিন আমরা কোথায় থাকব এবং সেইখানের শয়তান ছেলেগুলো আমাদের উপরে হামলা করেছিল। তোমার সাথে ঘটে যাওয়া ঘটনার পেছনে দায়ী একমাত্র আমি। মধু এইসব শোনার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। রুমে ফিরে রাগে দুঃখে কান্না করতে থাকে। সেই সময় ওই ট্রাঙ্ক থেকে আওয়াজ আসতে থাকে। মধু রাগের মাথায় ট্রাঙ্কের তালা ভাঙতে গেলে ব্যথা পায়। রাতে সে দেখে একটি বিচ্ছুক তার দিকে আসছে এবং তার ঠিক উপরে সেই ভয়ঙ্কর মূর্তি। ভয় পেয়ে ঘুম ভাঙলে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। পায়ে তখন যন্ত্রণা অনুভব হলে দেখে একটা ঘা।
এপিসোড 4-এ দেখতে পাই জিবা তান্ত্রিকের বাসায় কাজ করছিল। তান্ত্রিক একটি মেয়ের লাশের সাথে কালো জাদু করে উপরে আসে। জিবা জিজ্ঞেস করে মানুষের চোখ কিডনির অনেক দাম হবে তাই না? তান্ত্রিক বলে তুমি এত টাকা দিয়ে কি করবে? পড়াশোনা কিছু করেছো? জিবা বলে লাশ গুম করতে হলে পড়াশোনা লাগে নাকি? শুনেছি তুমি নাকি মেয়েদের আত্মাকে বশ করতে পারো। তান্ত্রিক বলে যাদের আত্মা দুর্বল থাকে তাদের সহজেই বশ করা যায়। জিবা বলে আমাকে শেখাবে? কিছু মেয়ে আছে যাদের শিক্ষা দেওয়া দরকার। তান্ত্রিক বলে এসো আমার সাথে। রাতে জিবা বাড়ি ফিরলে শুভা তাকে সারাদিন কোথায় থাকে সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিবা বলে তোমাকে বলে কোনো লাভ আছে? 2 পেগ খাওয়ার পরেই তো সব ভুলে যাবে। শুভা তখন রেগে গেলে জিবা বলে নিজের ছেলেকে জেলে পাঠিয়ে মহান শাস্তি চাও তাই না? শুভা বলে তোকে শুধরানোর জন্য এসব করেছি যাতে তোর বাপের মতো অমানুষ না হোস। বাচ্চাটার সাথে তুই যা করেছিলি বাচ্চাটার বাবা তোকে মেরে ফেলতো। আমি তোকে কোথায় লুকাতাম? তাই তোকে জেলে পাঠিয়েছিলাম যাতে তুই বেঁচে থাকিস। এর পরের সিন আসে বর্তমানে। মধু সকালে ব্রেকফাস্ট করার সময় পায়ের ঘাটাতে অনেক ব্যথা অনুভব করে। তখন সেখানে রিমা ও কোমল এসে মধুকে জিজ্ঞেস করে তার শরীর ঠিক আছে কিনা। মধু বলে ঠিক আছে। রিমা তাকে চা দেয়। মধু বলে আমি খেয়ে নিয়েছি। সেই সময় অরুণ কল দিলে মধু ইগনোর করে। অফিসে যাওয়ার সময় বাস স্ট্যান্ডে অরুণ মধুর সাথে কথা বলতে আসে। মধুকে দেখে সে জিজ্ঞেস করে মধু সুস্থ আছে কিনা। মধু বলে আর কখনো আমার সামনে আসবে না। ব্রেক টাইমে মধু নকুলের সাথে বিষয়টা শেয়ার করে। নকুল বলে তার মানে অরুণ ছেলেগুলোকে চিনত। মধুকে সে সিম্পেথি দেয় এবং বলে সে তার পাশে আছে। ওদিকে নিকিকে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিকির মা ও তার বোন তানিশা আসে। নিকির অবস্থা দেখে তারা পুরো অবাক হয়ে যায়। গাড়িতে ওঠার পর নিকি যেতে আপত্তি করলে তার মা ও বোন মিলে তাকে বোঝাতে শুরু করে। গাড়ি স্টার্ট করে তারা হোস্টেলের গেট ক্রস করার পরেই নিকির মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং মুখ ও নাক দিয়ে ব্লিডিং হতে থাকে। তখনই তারা হোস্টেলে আবার ব্যাক করে। নিকি তাদের জানিয়ে দেয় সে হোস্টেল থেকে কোথাও যাবে না। মধু সেদিকে শার্লির বাসায় কাজ করার ফাঁকে প্রতিদিনের মতো কিয়ারার বিড়ালকে খাবার দেয়। কিন্তু আজকে বিড়ালটি মধুকে দেখে ভয় পেয়ে দূরে সরে যায়। তখন নকুলের কল আসলে মধু মোবাইলটি হাতে নেয়। ঠিক সেই সময় আয়নাতে সে ওই ভয়ঙ্কর মূর্তিকে তার পেছনে দেখতে পায়। কিছুক্ষণ পর নকুল মধুকে টেক্সট দিয়ে একটি পার্টির ইনভাইট দেয়। ওদিকে ক্রমশ পায়ের যন্ত্রণাটাও তার বাড়তে থাকে। কিছু সময় পর বিড়ালটি ডাকাডাকি শুরু করে। সেই সময় মধু পজেসড হয়ে যায় এবং বিড়ালটিকে মারতে গেলে সেখানে কিয়ারা চলে আসে। মধু আবার স্বাভাবিক হয়। শুভা বাবনের দোকানে এসে নুপুরটি দেখিয়ে বলে মেয়েটাকে কে মেরেছে। বাবন বলে তোমার ছেলে জিবা ভালো করে বলতে পারবে, কারণ সেই তান্ত্রিকের কাছে তাকে নিয়ে গিয়েছিল। শুভা বাবনকে জেলের হুমকি দিলে বাবন বলে জেলে শুধু আমি না তোমার ছেলেও যাবে। ওদিকে লীনা তান্ত্রিককে কল করে জানিয়ে দেয় যে তার দেওয়া ঔষধ চায়ের সাথে মিশিয়ে মধুকে খাইয়েছে এবং মধুকে অনেকটা অসুস্থ মনে হচ্ছে। ওদিকে মধু পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়। ক্লাবে ঢোকার সময় একটি লোক তাকে ব্যাড টাচ করলে সে তৎক্ষণাৎ পজেসড হয়ে যায় এবং লোকটির মাথায় ইট দিয়ে আঘাত করে চলে যায়। কিছু সময় পর তান্ত্রিক সেই জায়গায় এসে লোকটিকে এই অবস্থায় দেখে বুঝতে পারে ঔষধের কাজ ঠিকঠাক হচ্ছে। পার্টিতে ঢুকলে নকুল তাকে ভেতরে নিয়ে যায়। বেলা তখন মধুকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে জানতো না মধু আসবে। কিছুক্ষণ পর মধু নকুলের কাছ থেকে বিদায় নিতে আসে। কথাবার্তার এক ফাঁকে নকুল মধুকে হাঁক করে। মধু বেরিয়ে যাওয়ার সময় দুটি ছেলে তার পাশ দিয়ে পার্টিতে ঢুকে এবং নকুল ভাইয়া বলে ডাকে। মধুর মাথায় তখনই সেই রাতের ফ্ল্যাশব্যাক আসতে থাকে, সেই ডাক, সেই কণ্ঠ এবং সেই নাম। ওদিকে তান্ত্রিকের কাছে রজত নামে লোকটি আসে যাকে তান্ত্রিক ঔষধ দিয়েছিল। লোকটি জানায় তান্ত্রিকের ঔষধে কোনো কাজ হয়নি, বরং তার বউ তাকে ছেড়ে চলে গেছে। লোকটি বলে এসব ভণ্ডামির আড়ালে তুমি মেয়েদের বলি দাও, আমি সব জানি। যদি আমি এখান থেকে খালি হাতে ফিরি তবে তোমার সবকিছু ফাঁস করে দেব। তান্ত্রিক তখন বাহানা দিয়ে লোকটিকে ওই রুমে নিয়ে যায় এবং লোকটির গায়ে বিষাক্ত কিছু পুশ করে দেয়। লোকটি সেই জায়গায় মারা যায়। রাতে মধু প্রচণ্ড জ্বর অনুভব করে এবং ঘুম থেকে ওঠে ঔষধ খাওয়ার জন্য। খাওয়ার সময় উপরের দিকে আবার ওই ভয়ঙ্কর আত্মাকে সে দেখতে পায়। তখনই মধুর চিৎকার শুনে সেখানে রিমা ও লীনা ছুটে আসে। মধু বলে এই রুমে কিছু একটা আছে, শুধু অনুর কারণে তোমরা হোস্টেল থেকে বের হও না সেটা হতে পারে না, অবশ্যই অন্য কোনো কারণ আছে, তোমরা আমাকে বলো। তারা জানায় টাকা না থাকার কারণে তারা বাইরে যাচ্ছে না। নিকি মধুকে বলে এই রুমে থাকতে না চাইলে তুমি এই রুম থেকে চলে যাও। লীনা তখন মধুকে ঔষধ মেশানো স্যুপ খেতে দেয়। মাঝরাতে মধুর রুম থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসলে তারা সবাই বের হয়। মধুও অবাক হয়ে বাইরে বের হয়, যেন সেও ঘরের ভেতর থেকে আওয়াজটা শুনছিল। রিমা তাকে বলেছিলাম তোমাকে চলে যেতে।
বড্ড দেরি করে ফেললে। মধু তখন প্রতিবাদ করলে তার রুমের ভেতর থেকে কিছু একটা তীব্র গতিতে তাকে রুমের ভেতরে নিয়ে যায়। মধুর চিৎকার পুরো হোস্টেল শুনতে পায়। হোস্টেলের বাইরে তখন আমরা তান্ত্রিককে দেখতে পাই। সে যেন এতক্ষণ বাইরে থেকে এই ঘটনা ঘটে যাওয়ারই অপেক্ষা করছিল। মনে মনে বলতে থাকে, আমি আসব, মেয়েটিকে নিতে আবার ফিরে আসব, নিজের আত্মাকে শক্তি দেব, শেষবারের মতো নিজের মৃত্যুকে হারাবো। এরই মাধ্যমে শেষ হয় এপিসোড 4 সেকেন্ড পার্ট। অর্থাৎ বাকি এপিসোডে আমরা জানতে পারবো তান্ত্রিক কি আসলেই মধুর কোনো ক্ষতি করতে যাচ্ছে এবং তারা 4 জন বান্ধবীর শেষ পরিণতি কি হবে, কি কারণ আছে তাদের এই অভিশাপের পেছনে। সেকেন্ড পার্টের টুইস্ট আপনাদের চমকে দেবে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট পার্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি।